শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়েছে। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ও ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? শাবনূরের বাবা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই, ওকে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু শাবনূর জানতো। সালমান শাহ হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন সালমান শাহর বন্ধু ও খল অভিনেতা ডন। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। দর্শকপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত 21 অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় 11 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ভাই লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে। এদিকে 2-1 দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন। তিনি বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। 30 বছর ধরে পালাইনি, এখন পালাবো কেন? 30 বছরে পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এটা একটা সুরাহা হওয়া দরকার। তিনি আরও বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম। মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি, তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি, কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজেছে, আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি। এই অভিনেতা আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি। এটাই কি আমার অপরাধ? আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো? উপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারবো কি না জানি না। মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন, 30 আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল পরিচালক সিব্বি সাদিক ভাইকে জানাতে যে সে 3 সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রুর ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দিই। দুদিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি। এরপর 6 সেপ্টেম্বর ঝড়ের মতো খবর, সালমান শাহ আর নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো সালমান শাহকে কিভাবে হত্যা করেছিলেন তার দুটো হাতকে বেঁধে, এবং তাকে কিভাবে ফাঁসিতে ঝুলানো হয়। যে ভাই এটি নিজের চোখে দেখেছিলেন, সেই ভাই এই কথাগুলো বর্ণনা করেছিলেন। চলুন তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে নেওয়া যাক। ডন আমাদের কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো, যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে। এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন আপনি রেডি হয়ে আসেন, ওয়েলকাম ওয়েলকাম। আপনাকে প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন, আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম, আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে ছিল, পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনি জানাই করছে নাকি? তা আপনি তো ঠেকাইতে পারতেন না। আপনি আপনার বন্ধুরা এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার সামিরাকে নিয়ে গুণগান করছেন, সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী। তো সুন্দর হইলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ আপনি তো কাঁদবেনই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে, নিশ্চিত হাত আছে, জড়িত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। এটা রাজসাক্ষী আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে। আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে। ডন সামিরা এক বেড শেয়ারও করতো। তিনি ঢাকাতে আসেনি, এমনকি সামিরার বাবা মা লোকাল বাসে আস্তে আস্তে তারা রাত 8টা আইসা সালমান শাহকে পাই নাই। তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে।
তা এই লোকগুলো তখন কোথায় ছিল? আমার মেয়ের স্বামী মারা যাবে, আমি বিমানে না এসে বাসে আসবো। আমার বন্ধু মারা যাবে, আমি বগুড়া থেকে থাকবো, তারপরে আসবো। এটা কেমন কথা? উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? উনি বগুড়া নাও থাকতে পারে। আমি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া, একটা পশম ফালানো সম্ভব না, কারণ আমি সরকারি কার্যালয়ে একটা বড়স্ত জায়গায় আছি। কিন্তু তাই বলেন, আমি ভক্ত হিসেবে বলি, ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি আসো আদালতে। আমি রোজ আদালতে হাজির হব, ঝড় বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব। ডন, তোমার নামে তো এবার হুলিয়াজারি পড়েই গেছে, আরো ভক্তরা তো আছে। আজকে আমাদের ঈদ 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 হ্যাপি ডে। আজকে কি ডে? এই ডে স্মরণ করে রাখতে হবে। 20 অক্টোবর হ্যাপি ডে। আমাদের পার্টি হবে, পার্টি। এ যাবৎ রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠু। আর যেহেতু রমনা থানা দিচ্ছে, এটা হাইকোর্টে পড়বে। জজ কোর্ট থেকে নিয়ে গেছে, এবারে আমাদের মামলারা হাইকোর্টে পড়বে। হাইকোর্টে পড়লে তো আমরা ধুমধারাক্কা মামলা চালাবো, এবং এটার যে হত্যাকাণ্ড, এটা আলামত আমাদের কাছে সব আছে। কারণ সামিরার মামি রুবি, সামিরার আপন মামি রুবি, তার স্বামীর নাম আলেকজান্ডার, সে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রুবি নিজে বলছে, আমার স্বামী ও আমার স্বামী আমার ছেলেটাকেও এই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে। হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে 6 জন আসামির নাম পড়বে। 1 নম্বরে সামিরা, 2 নম্বরে সামিরার মা লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য। 3য়ত ডন, 4র্থ হয়েছে রিজবি, 5ম হইল আজিজ মাহমুদ, 6ষ্ঠ হলো 3 জন আসামি একসাথে। আত্মহত্যা করে এটা বিশ্বাস হয় না, আত্মহত্যা করে বিশ্বাস নেই। এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। কলিজার বন্ধু শব্দটা এরপর থাকতে পারবে না। আর ডন যেটা বলেছে এটা অভিনয়, একটা অভিনয়েরই জায়গা। ডনের জন্য অপেক্ষা করতে সামনে। ডনকে ছাড়া অনেক কিছু সে করতো না। বাইরের মানুষের যদি খারাপ লেগেছে, আর আমি তোর বন্ধু ছিলাম, আমি একসাথে ঘুরছি, একসাথে চলছি, আমার তো খারাপ লাগবে না। আমি বিশ্বাস করি। পরে আমাকে স্বপ্ন, আমি তখন কলকাতাতে শুটিং করি। আমি কলকাতাতে তখন শুটিং করি হোটেলে, হোটেল মানে কি, আমি যে গেস্ট হাউসে যে আমি শুয়ে আছি, আর ফোনটা করেছে হেলাল খান, আমাদের হেলাল ভাই। হেলাল খান ফোনটা বলে, সাইফুল শুনছি নাকি ইমন মারা গেছে? কোন ইমন? সালমান। আমি বিশ্বাস করিনি। পরে আমি স্বপন শাহকে ফোন দিলাম, স্বপনটা করে, হ্যাঁ আমার কাছে কিছুক্ষণ খবর আছে সালমান মারা গেছে। আত্মহত্যা করে এটা বিশ্বাস হয়নি, আত্মহত্যা করে বিশ্বাস নেই। ওর আত্মহত্যার কারণ কি? কারণ হ্যান্ডসাম একটা ছেলে ছিল, সুদর্শন পুরুষ ছিল, তারপরে সব দেখলে মানুষ সব দিকে সুখী ছিল। ওর আত্মহত্যা করার কারণ দিয়ে এই নিউজটা আমাদের স্বপ্ন মনে হচ্ছে। এই নিউজটা হওয়ার কথা শোনার কথা ছিল না তো আমার, যেমন ছিল না সালমান শাহ মরার কথা শোনা, মৃত্যুর কথা শোনা, আর এই নিউজটা আমার শোনার কথা ছিল না। এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। 29 বছর পরে এসে যেটা শুনলাম, এখন কি কাউকে বিশ্বাস করা যায়? হাতের এই হাতটাকে এখন বিশ্বাস করা যায়? এই হাতটাকে এখন বিশ্বাস করা যায়? কলিজার বন্ধু শব্দটা এরপর থাকতে পারে না। কলিজার বন্ধু নামে শব্দ ওইটা থাকবে, কারণ মান্না যেটা বলেছিল, কোন কেউ কারো বন্ধু না। মান্না যেটা বলেছে ওইটাই সত্য, আর ডন যেটা বলেছে এটা অভিনয়। এটা তো অভিনয়ের জায়গা, এখানে তো এটা তো অভিনয়েরই জায়গা। ডন এর লোকেরা থেকে আইন তো তাদের ফাঁসি দেবেই, আইন তো ফাঁসি দেবে। ইন্ডাস্ট্রির লোকের ফাঁসি দেওয়া উচিত। ইন্ডাস্ট্রির লোকের তাদেরকে একটা ইন্ডাস্ট্রির লোক একবার করে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। একটা ইন্ডাস্ট্রির ব্যক্তি একবার করে ওদের। আজকে একটা সালমান এখানে যদি থাকতো, তাহলে ইন্ডাস্ট্রি এই অবস্থা হতো না। আজকে যে আজকে বাপ করতো, বাপ করে না, মিঠুন বাপ করে না, কিন্তু এক গল্পের হিরো থাকে। আজকে সালমান গল্পের হিরো থাকতো, আজকে চলচ্চিত্রে সালমান গল্পের হিরো থাকতো, চরিত্রটা চলতো। ইন্ডাস্ট্রি ক্ষতি করছে না? ইন্ডাস্ট্রি লোক এত ছাড়া দেওয়া উচিত না তো? যে আমার মাথায় আসে না, যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো ডন, এই সালমান, সেই কাজটা করলো। যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো, আমার আজ মনে আছে, আমরা এই যে এই বাগানে ছবি নাম স্নেহ, দুপুর হয়েছে, দুপুরের পরে সালমান খাইতে আসে না, আমরা সবাই খাইতে বসছি। আমরা সবাই তখন এখন না, যে এই পরিমণি টরিমণি টিফিন কারি বাটি নিয়ে যায়, এই যে ওই দিঘি টিফিন কারি বাটি ছিল না, টিফিন কারি বলতে কোনো শব্দ ছিল না। সবাই আমরা একসাথে বসে খেতাম, খুব আনন্দ লাগতো। বিশ্বাস করা, সোনালি দিন আমরা এমনি বলি না, খুব আনন্দ, সবাই একসাথে বসে খেতাম। সালমান খাইতে আসছে না, কিরে তুই ইমন, তুই খাইতে আসছিস না, তুই খাইতে আসছিস না, খাবি না, দাঁড়া একটু দাঁড়া, একটা গালি দিল, তোর জন্য মানে ইয়েকে কাকে গালি দিল, ডনকে গালি, তোর জন্য আমি এতক্ষণ বসে থাকবো, আমার ক্ষুধা লাগে না, তুই তাতে আয় একসাথে খাবো। ডন তনটা কাকাল থেকে আসবে, তারপর কাকাল থেকে আসতে হবে। সেই বন্ধুর সাথে এটা করা, এটা তো উচিত না। ডনের জন্য অপেক্ষা করতে চাই। ডনকে ছাড়া অনেক কিছু সে করতো না, খাওয়া দাওয়া, এই খেলাধুলা সব আমি এখন বললাম না, আমি বিশ্বাস করতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আরো বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে। বিচার হবে না। একটা কথা বলেছিলেন আপনি যে আপনার কেন আসলে বিশ্বাস হলো না যে সালমান শাহ আত্মহত্যা করতে পারে? কারণ এত মানে যে ছেলেটার ভিতরে এত আনন্দ, যে ছেলেটা এত চঞ্চল, যে ছেলেটা এত ইমোশনাল, যে ছেলেটা মানুষের জন্য কাঁদে, মানুষকে ভালোবাসে, মানুষের মানে দরদি একটা মানুষ, মানুষের কষ্টে সে কাঁদে, সেই ছেলে কেন আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যা কারা করে? যারা গুমটো টাইপের মানুষ, যারা চুপচাপ থাকে, যারা কষ্টে কষ্টে বড় হয়। সালমান তো কষ্টে কষ্টে বড় হয়নি, সে তো অভাবী ঘরের সন্তান না, সে তো চঞ্চল একটা ছেলে,
চঞ্চল মানুষ সহজে আত্মহত্যা করে না। এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে চঞ্চলরা কখনোই আত্মহত্যা করে না। সেই হিসাবে আমি চিন্তা করি যে ও আত্মহত্যা করতে পারে না। এখন ওকে কে হত্যা করেছে এটা তো আমি দেখিও নেই, জানিও না, শোনাশুন কথা সব। হ্যাঁ, শুনছি যে এটা বলছে, কিন্তু আমার বিশ্বাসটা হলো কেন আত্মহত্যা করবি, ওর কারণটা কি? কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমি কারণ খুঁজে পাচ্ছি না, সেহেতু আমি মেনে নিতে পারছি না। এটা আমি প্রথম থেকেই বলেছি যে আমি প্রথম থেকেই বলেছি যে আমার এটা বিশ্বাস হয় না। তো ভাই, আমার যদি বিশ্বাস না হয় আপনি কি জোর করে বিশ্বাস করাবেন? আমাদের প্রিয় নায়ক, জানি আপনার খুব স্নেহের ছিলেন সালমান শাহ, আসলে অকালেই চলে গেল সালমান শাহ। কিভাবে জানি না আমরা, একটু যদি বলতেন আমাদেরকে যে তার বিষয়টা নিয়ে আসলে কি বলবেন। দেখেন, তার বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি। আমি বলেছিলাম যে একটা ছবি তখন ডাবিং চলছিল, ডাবিং এর সময় সালমানেরও ডাবিং ছিল তখন, ছবিটা সম্ভবত আনন্দ। তো ডাবিং এর এখানে আমি বসা, সালমান শাহ গাড়ি থেকে নামলো, তখন কটা বাজে, 7টা, 7:30 এরকম, বা 8টা বাজে এরকম হবে। সে আসলো, এসে খুব তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো, নেমে আমাকে বললো যে না ভাই, তুমি যাও না, কিন্তু বসো, আমি আসবো, তোমার সাথে আমার কথা আছে, এবং আজকে আমরা আড্ডা মারবো দুজনে। ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কারণ বয়সে তো আমার ছোট, তাই না? ওর আজকে বয়স কত হতো? 54 বছর। আমি কম করে হলো ওর চেয়ে 10 বছরের বড়, তাই না? তো ওই সময় ও একটা বাচ্চা ছেলে, আমার বয়স তখন হয়তো 30-32 বছর বয়স ওই সময়। তো যাই হোক, সে চলে গেছে। চলে যাওয়ার পর তো শুনলাম সে আত্মহত্যা করেছে। আমি তখনও বিশ্বাস করিনি সে আত্মহত্যা করেছে, আমি এখনো করি না। এটা আমি বরাবরই বলেছি। কে তাকে হত্যা করেছে, কে করেনি, এটা আমি জানি না, এটা আমি বলতেও পারবো না। এখন শুনছি কে কে আছে না আছে, অনেকে সাক্ষাৎকার দেখছি, যারা জড়িত ছিল তাদেরও সাক্ষাৎকার দেখেছি, এবং এটা অপমৃত্যু হিসাবেই কেসটা নেওয়া হয়েছিল তখন। এখন আবার নতুন করে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে। আমি জানি না এটার রেজাল্ট কি হবে, এটা কিন্তু আমি জানি না। কারণ একটা নায়ককে যদি আসলে হত্যা করাই হয়, তখনকার সময় এটা হত্যা বিচার হলো না, অপমৃত্যু হলো। আর এই দেশের মানুষ এখন বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সবার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা চলে আসছে। এটা যে আমার তা না, কিন্তু সবার, মানে কেমন যেন একটা প্রশাসনকে কেউ মানছে না। মানে আর প্রশাসনকে যখন আপনি মানবেন না, তখন কিন্তু আইন কানুন ভালো থাকবে না, উশৃঙ্খলতা বেড়ে যাবে। আমি এই মুহূর্তে এই সালমান শাহর এই রায়ের ব্যাপারে কিছুই বলবো না, শেষ না দেখা পর্যন্ত। আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে হোক, অনেকদিন পর হলো অন্তত পক্ষে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া তো হয়েছে, এটাতে আমি খুব শান্তি পেয়েছি। তবে এই যে শান্তিটা পাওয়া, এটা যেন অশান্তির রূপ ধারণ না করে। এই যে মানুষের স্বপ্ন, সালমান শাহর অনেক ভক্ত আছে যারা হয়তো সালমান শাহের ছবি দেখে নেই তখনকার সময়, যেটা সত্যি কথা। অনেক বাচ্চা ছিল সালমানের ভক্ত, এটা হতেই পারে। যেমন আমি পৃথিবী থেকে চলে গেলাম, তখন আমার ভক্ত রয়ে গেল, তবে আমার ছবি দেখলো, দেখে বললো না নানা শাহর অভিনয় খুব ভালো লাগতো। ভক্ত তো অন্য জিনিস, ভক্ত বয়স দিয়ে বিচার করা যাবে না। যেই সময় সালমান ছিল ওই সময় হয়তো অনেক, এখন যারা তার ভক্ত আছে তারা সালমানকে দেখেই নাই, কিন্তু পরবর্তী সময় এই ছবিগুলো দেখেছে, দেখে তাদের ভালো লেগেছে। ভক্ত হতেই পারে, হ্যাঁ তৈরি হয়ে গেছে, এটা অটো তৈরি হয়ে গেছে, ছবি দেখেছে, গল্প শুনেছে, তৈরি হয়ে গেছে। এটা কোনো অন্যায় না, এটাকে আমি কোনো অন্যায় বলবো না। আর কারোর প্রতি হিংসা নিয়ে কথা বলা ঠিক না,
আর একটা শিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, প্রত্যেকটা শিল্পীর। আজিজ মোহাম্মদ সম্পর্কে কোনো ধারণা আছে কি? না, আমি তাকে চিনি না, যেহেতু আমি তাকে চিনি না, তার সাথে আমার পরিচয়, উনি প্রযোজক ছিল এতটুকু জানি। যখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন আমি শুনেছি উনি প্রযোজক, কিন্তু ওনার যেহেতু কোনো ছবিতে আমার কাজ করা হয়নি, ওনার সাথে আমার পরিচয়ও নাই। একদিন দেখেছি ওনাকে, কারণ আমি যে দেখেছি ওনাকে এটা তো অস্বীকার করা যাবে না, এটা তো বললে তাই না? এটা মিথ্যা কথা তো আমি বলতে পারবো না। আমার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ আপনি কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, এই এতটুকুই কথা হয়েছে। হ্যাঁ, ওনার সম্বন্ধে আমার খুব একটা ধারণা। এখন দেখেন, আসামি করা হয়েছে, এই যে কাছের মানুষগুলোকে না না আমি বলছি এরা তো সব কাছের লোক, একদম যেমন স্বামীরা কাছের লোক, স্বামীরা শাশুড়ি কাছের লোক, ডন কাছের লোক, ডন তার প্রিয় বন্ধু। যখন কোনো মানুষ, যেমন আমাকে যদি কেউ হত্যা করে, তখন কিন্তু আমার বাসায় কাকে পুলিশ সন্দেহ করবে? প্রথম স্ত্রীকে। যদি এখানে বাইরের কেউ না আসে, তাহলে আমার স্ত্রীকে সন্দেহ করবে, আমার সন্তানকেও সন্দেহ করতে পারে। তো এই জিনিসগুলো হতেই পারে, কিন্তু প্রমাণবিহীন কে হত্যা করেছে বা এরা আছে কিনা জড়িত, এটা আমি বলবো না। কিন্তু গড়ে তো তারাই ছিল, আর তো কেউ নাই। না, এটা তো আমি দেখি নাই। না, আপনি দেখেন নাই, আমাদের ধারণা, বক্তদের ধারণা বা না, ধারণা করে কোনো কিছু তো বলা যাবে না। কারণ আমি ধারণা করে একটা মানুষকে ক্রিমিনাল তৈরি করে দিলাম, তাহলে সে ক্রিমিনাল হয়ে গেল, তার বিচার হবে, এটা ঠিক না। সারা জীবনে তারও তো একটা জীবন। আজকে যদি মনে হয়, যদি মনে করেন ডন নাই তার মধ্যে, তখন এই যে ডনের যে কেরিয়ার, ডনের যে আজকে যে সম্মানটা গেল, যে সে তো হত্যা করেনি, যদি না করে থাকে, সত্যি যদি না করে থাকে, তাহলে তার জীবনটা তো শেষ হয়ে গেল। মানুষের সামনে সে দাঁড়াতে পারবে না, লজ্জায় তার মাথা নত হয়ে যাবে। আর যদি সে এটার মধ্যে থেকে থাকে, তাহলে তার যা আইনে যা নিয়ম তাই হবে। হ্যাঁ, এটা আইন দেখবে। আমি ডনকে, কারণ সে আমার সহশিল্পী, এবং আমি সালমানকে যেমন আদর করতাম, ডনকেও আমি আদর করি, অস্বীকার করার কোনো জোর নাই। তো শিল্পী তো সে, আমি তো প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসি। আপনি মিশা সওদাগর বলেন, আপনি আলিরাজ বলেন, ডেনিস ইডাক বলেন, রুবেল বলেন, আরো যারা শিল্পী আছে আমার সমসাময়িক, তারপরে নায়িকাদের মধ্যে মৌসুমী, শাবনূর, নিপুণের সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু নিপুণ আমার সাথে ইলেকশন করেছে, খুব ভালো সম্পর্ক ওর সাথে আমার। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন যে সালমান শাহকে কিভাবে, কতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। তার মা নীলা চৌধুরী, তিনি অনেক দিন ধরে বলছিলেন যে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, কিন্তু দেশের সরকার থাকাকালীন এটার কোনো বিচার হয়নি। তার স্ত্রী, সালমান শাহের স্ত্রী স্বামীরা, তিনি এতটাই খারাপ ছিলেন যে সালমান শাহকে তার মার কাছ থেকে দূরে পর্যন্ত করে দিয়েছিলেন। কথাই কিন্তু আছে না, পাপ কিন্তু বাপকে ছাড়ে না, আর আল্লাহ তাআলার পাকড়াও একদিন না একদিন হয়। তো এখন দেখা যাচ্ছে প্রায় 29 বছর পর মহান আল্লাহ তাআলার বিচার এসেছে। দেখা যাক কত দূর এই বিচারটি গড়ায়, এবং আমাদের উচিত সেই সব আসামিদের ফাঁসি। বন্ধুরা অবশ্যই একমত হলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই তাদের ফাঁসি দাবি করবেন। ধন্যবাদ।